কোনো একটা মুভির আইএমডিবি রেটিংয়ে কি এর সব কিছু? আসলে না। আমরা কোনো একটি মুভির নাম শুনলে বা এর পোস্টার দেখলে সবার আগে কোন কাজটি করি? গুগলে যাই আর মুভির নামটা সার্চ করি। আর গুগলের সার্চ রেজাল্টে অন্যান্য ইনফরমেশনের পাশাপাশি যে জিনিসটা আমাদের চোখে পড়ে তা হলো আইএমডিবি রেটিং, যে মুভিটি 10-এর মধ্যে কত পেয়েছে। এছাড়াও ওই মুভির উইকিপিডিয়া পেজ আসে, কিন্তু উইকিপিডিয়া পেজের মধ্যে সাধারণত পুরো প্লটটাই দেওয়া থাকে। সো আনলেস আপনি একদম মুভির সব কিছু জানতে চান, তাছাড়া আসলে উইকিপিডিয়াতে গিয়ে লাভ নেই, আর মানুষ সচরাচর যায়ও না। বেশিরভাগ মানুষই আইএমডিবি রেটিংয়ের উপরেই ভরসা করে। আর যদি সেই মুভি রেটিং খুব ভালো হয় বা মোটামুটি রকমের ভালো হয়, তাহলে আমরা আর কোনো কিছু না চিন্তা করে জাস্ট মুভি দেখতে বসে যাই। এবং মাঝে মাঝে এই ব্যাপারটি কাজ করে, মাঝে মাঝে এই ব্যাপারটি কাজ করে না। যেমন অনেক সময় অনেক হাইলি রেটেড মুভিও দেখার পর আমাদের কাছে কেমন জানি মনে হয়, আমাদের মন ভরে না। আবার অনেক সময় অনেক মাঝারি রকমের 5 বা 6 রেটিংয়ের মুভি দেখেও আমাদের খুবই ভালো লাগে, আমরা ওই মুভিটি খুবই এনজয় করি, এবং দিন শেষে আমাদের মাথায় প্রশ্ন আসে যে এত সুন্দর মুভি রেটিং এত কম কিভাবে। সো এরকম কেন এবং কিভাবে হয়, ব্যাপারটা বোঝা আসলে খুবই সহজ, এবং ভিডিওর শেষ নাগাদ আমি তাই এক্সপ্লেন করে দেব, যেন রেটিং নিয়ে কনফিউজড হয়ে মুভি দেখতে বসে আপনার সময় নষ্ট না হয়। নাম্বার 1, অবভিয়াসলি দ্য রেটিং ইটসেলফ। প্রথমত, মুভির আইএমডিবি রেটিং অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্টর। যেসব মুভির রেটিং 3-এর নিচে বা 2-এর নিচে হয়, আপনি খেয়াল করে দেখবেন ওই মুভিগুলো আসলেই খুবই বাজে, অ্যান্ড ওইগুলো ওই জায়গাতেই থাকা ডিজার্ভ করে। আবার যে সমস্ত মুভি অনেক দিন ধরে 8 বা 9 রেটিং ধরে রেখেছে, ওই মুভিগুলো এক একটা ক্লাসিক, অ্যান্ড ওইগুলো তারা যার যার যথাস্থানে আছে। মাঝখানে এই 4 থেকে 7 পর্যন্ত রেটিং পাওয়া মুভিগুলো নিয়েই বেশিরভাগ সময় কনফিউশন তৈরি হয়, এবং এই মুভিগুলোর রেটিংই সবসময় ওই মুভির এন্টারটেনমেন্ট ভ্যালুকে জাস্টিস প্রোভাইড করে না। অডিয়েন্স ভোট। আপনি এরকম অনেক মুভিরই খোঁজ পাবেন যার নাম হয়তো আপনি জীবনে প্রথমবার শুনলেন, কিন্তু গুগলে গিয়ে সার্চ করে দেখলেন যে ওই মুভির আইএমডিবি রেটিং 9 বা 8, কিন্তু এরকম তো হওয়ার কথা না, বা হলেও এরকম কিভাবে হয়? ওয়েল, আইএমডিবির ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে রেটিংয়ের পাশাপাশি কতজন ভিউয়ার এই মুভিটাকে ভোট দিয়েছে। ভোটের সংখ্যা দেখবেন যে 1000 থেকে 1500-এর মধ্যে। অর্থাৎ এই মুভির ক্রু, কাস্টিং অ্যান্ড ভাই ব্রাদাররা মিলেই সাধারণত একে এত হাইলি রেটেড করেছে। হতে পারে মুভিটি ডিজার্ভিং, কিন্তু এটা আসলে রিলায়েবল একটা ফ্যাক্টর না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। যেমন অনেক বিখ্যাত মুভির ভোট সংখ্যার দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে সেখানে লক্ষাধিক ভোট থাকে, এবং তা সত্ত্বেও সেটি তার হাই রেটিংটা বজায় রাখে। মিনিং, এই মুভিটির মান এত ভালো যে লক্ষাধিক মানুষ এটি দেখার পর নিজ উদ্যোগে এখানে রেটিং দিতে এসেছে, যা ওই মুভির কোয়ালিটিকে প্রকাশ করে। ব্যক্তিগতভাবে কোনো মুভির আইএমডিবি রেটিং দেখার পর এর পাশে 15,000 থেকে 20,000 ভোট না দেখলে আমি ভরসা পাই না। সো ভোট সংখ্যা যদি বেশি হয় অ্যান্ড রেটিংও যদি ভালো হয়, তার মানে এটি বেশ ভালো মুভি। কিন্তু ভোট সংখ্যা বেশি হওয়াটাও যথেষ্ট না, আর এ নিয়ে আলাপ থাকছে পরের পয়েন্টে। ফ্যান বেজ। আইএমডিবি রেটিংকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে অনেক ফ্যান বেজের খুবই জটিল ভূমিকা থাকে। মনে করুন কোনো একটি মার্ভেলের মুভি রিলিজ হলো, এবং সেই মুভিটি রিলিজের পর সেখানে ডিসির কিছু এক্সট্রিম ফ্যান গিয়ে খুবই কম রেটিং দিয়ে আসে। একে সাধারণত রিভিউ বম্বিং বলা হয়, এবং একই কাজ অনেক এক্সট্রিম মার্ভেল ফ্যানও করে থাকে। সো এই কাজটি করায় কি হয়, ওই মুভির আইএমডিবিতে ভোটের সংখ্যা হয়তো অনেক বেশি থাকে, কিন্তু সেক্ষেত্রে ভোটটা এরকম ফ্যান বেস দ্বারা ম্যানিপুলেটেড হয়ে থাকে, যা আসলে ওই মুভির সত্যিকারের কোয়ালিটিটা আপনার সামনে প্রকাশ করে না। অ্যান্ড ফ্যান বেজের মধ্যে এরকম কাজ আমরা বলিউডের 3 খানের বিগ রিলিজের ক্ষেত্রেও দেখতে পাই, এমনকি অনেক সাউথ ইন্ডিয়ান মুভি রিলিজের ক্ষেত্রেও দেখতে পাই। সো এরকম বড় বড় সুপারস্টার বা ফ্র্যাঞ্চাইজির মুভি দেখার ক্ষেত্রেও আপনি একটু খেয়াল রাখবেন, কেননা এখানে তার রাইভাল সুপারস্টার বা তার রাইভাল ফ্র্যাঞ্চাইজির এক্সট্রিম ফ্যানদের একটা ম্যানিপুলেশন গেম চলতে থাকে। তবে শুধুমাত্র এক্সট্রিম ফ্যান বেসকে দোষ দিলেও আসলে ভুল হবে, কেননা আরেকটা মহল এরকম রিভিউ বা রেটিং ম্যানিপুলেশনের ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখে, স্টুডিও অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি। বড় বড় সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কিছু মোরাল টাইপের ফিল্ম স্টুডিও এবং ফ্র্যাঞ্চাইজি থাকে। এদের হাতে মানি, পিপল অ্যান্ড মিডিয়া তিনটি থাকে, ফলে এরাও তাদের মতো করে তাদের বিগ রিলিজগুলোর জন্য রিভিউ অ্যান্ড রেটিং ম্যানিপুলেট করে থাকে। আর এতে কিন্তু দিন শেষে ক্ষতি আমার আপনার মতো সাধারণ দর্শকেরই হয়, যারা একটি মুভির রেটিং দেখে মুভিটি দেখতে বসি এবং দেখা শেষ করে রীতিমতো হতাশ হয়ে যায় যে রেটিংয়ের সাথে তো মুভি মিলল না। অ্যান্ড যারা সারা সপ্তাহ মুভি দেখার সুযোগ পান না এবং ছুটির দিনে একটু সময় নিয়ে বসে একটা মুভি দেখতে চান, তাদের সাথে যখন এরকম ঘটনাগুলো ঘটে, তখন তা একবারে
ইটস হার্ট ব্রেকিং। ফিল্ম মেকার অ্যান্ড জনরা। ফিল্ম মেকার এবং জনরা অনুযায়ী আইএমডিবি সবসময় সঠিক তথ্য দেয় না। অনেক সময় দর্শকের মনে একটা বায়াসনেস কাজ করে, ফলে নামি দামি ফিল্ম মেকারের মুভি বাজে হলেও তার রেটিংটা অনেক সময় দর্শক একটু রয়েসই দেয়। যদিও এই সমস্ত মুভি টেস্ট অফ টাইমে একসময় ঠিকই ধরা পড়ে এবং তার রেটিং একদম তলানিতে গিয়ে নেমে আসে, কিন্তু ফর দ্য টাইম বিইং ওই রেটিংটা কিন্তু আপনাকে সঠিক তথ্য দিচ্ছে না। এবং আপনি যখন একটা মুভি সার্চ করে রেটিং দেখে মুভিটা দেখতে বসছেন, ওই সময় তো আপনি এত কিছু চিন্তা করেনও না। আবার জনরার রেটিংয়ের ক্ষেত্রেও এরকম একটা বায়াসনেস কাজ করে। অডিয়েন্স একটা ড্রামা জনরার মুভিকে বা একটি বায়োপিক টাইপের কোনো একটি ইন্সপায়ারিং বা ওয়ারের উপর বানানো কোনো একটি মুভিকে ভালো কোয়ালিটির জন্য যতটা সহজে হায়ার রেটিং দিতে পারে বা 8, 9, 10 রেটিং দিয়ে দেয়, কোন একটি হরর মুভি বা একটি কমেডি মুভির ক্ষেত্রে তারা অত জেনারেসলি রেটিং দিতে চায় না এবং অনেক পরীক্ষার এক্সামিনারের মতো তারা রেটিং হাতে ধরে রাখে। কেন ওই এক্সামিনার এরকম কাজ করে, কেন অডিয়েন্সরা কমেডি অ্যান্ড হরর জনার মুভির ক্ষেত্রে এরকম কাজ করে, তা আমার কাছে একটি অনেক বড় মিস্ট্রি। তবে আপনি খেয়াল করে দেখবেন যে এই বায়াসনেসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। টেস্ট অফ টাইম এই ফ্যাক্টরটা মেইনলি আমাদেরকে জানায় যে মুভিটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা। লেট মি এক্সপ্লেইন। মুভি রিলিজ হওয়ার 1-2 বছর পরেও ওই মুভি সম্পর্কে দর্শকের পার্সপেক্টিভ মোটামুটি একই থাকে, কিন্তু যত সময় গড়ায় এবং মানুষ হিসেবে আমরা যত আরও বেশি ম্যাচিওর হই, তত আমাদের ধ্যান ধারণায় পরিবর্তন আসতে থাকে। ফলে মুভি নিয়ে আমাদের পারসেপশন এবং আমাদের অপিনিয়নও চেঞ্জ হয়। কিন্তু একটি ভিন্ন বয়সে ভিন্ন সময়ে এসে একটি মুভি রিওয়াচ দেখার পরেও যদি সেটি ভালো লাগে, তার মানে সেই মুভিটি তার অ্যাপিয়াল এতদিন পরেও ধরে রাখতে পেরেছে। এবং এরকম অনেক মুভি আপনি পাবেন যেগুলো হয়তো 15 বছর, 20 বছর বা 30 বছর আগে মুক্তি পেয়েছে এবং কয়েক জেনারেশন পরেও সেই মুভিগুলো খুবই হাইলি রেটেড এবং সেগুলো যারাই দেখে তারাই এর দ্বারা ইনফ্লুয়েসড হয়, তারাই এর থেকে অনেক কিছু শিখতে পারে এবং তাদেরই মুভির প্রতি আরও বেশি ভালোবাসা জন্মায়। তাই টেস্ট অফ টাইমে পাস করা মুভিগুলোকে আমি সব সময় স্ট্রংলি রেকমেন্ড করি। এক্সেপশন। এতক্ষণ যতগুলো কারণ বা অবজারভেশন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম, এর সবগুলিরই অবশ্যই এক্সেপশন আছে, কিন্তু বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আইএমডিবি এর সম্পর্ক একটু বেশি এক্সেপশনাল। বাংলাদেশের মুভি সম্পর্কে বা আর্টিস্ট সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন তো আইএমডিবিতে থাকেও না, এবং দর্শক হিসেবে আমাদের মাঝেও বাংলাদেশি মুভিগুলো নিয়ে আইএমডিবিতে রেটিং করা বা রিভিউ লেখার এই প্র্যাকটিসটার ঘাটতি আছে। তাই বিশেষ করে একটি বাংলা মুভি ভালো নাকি খারাপ এটি বোঝার জন্য আইএমডিবি আসলে অতটা রিলায়েবল না, আনলেস ওই মুভিটার একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন আছে, যেমন সত্যজিৎ রায়ের মুভিগুলো। কনক্লুশন। তাহলে এসবের সলিউশন কি? আপনি কি এখন থেকে আইএমডিবি রেটিং না দেখেই মুভি দেখবেন? অবশ্যই না। মুভি রেটিংও একটা ফ্যাক্টর, অ্যান্ড আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো একটা ফ্যাক্টর, অ্যান্ড এই সবগুলো নিয়েই আপনাকে মাইন্ডফুল থাকতে হবে যদি আপনার সময় আপনার কাছে মূল্যবান হয়ে থাকে। আর যদি এই ঝামেলাগুলোও না নিতে চান, তাহলে আমার মতো ক্রিয়েটরের রিভিউ অ্যান্ড রেকমেন্ডেশনের উপর ভরসা করতে পারেন। রিসেন্টলি আমি একটি নিউজ লেটার শুরু করেছি এবং এই নিউজ লেটারের মাধ্যমে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আপনার ইনবক্সে পৌঁছে যাবে আমার পার্সোনালি রেকমেন্ডেড মুভি, সিরিজ, পডকাস্ট অ্যান্ড আরও অনেক কিছু। অ্যান্ড এটি সম্পূর্ণ ফ্রি অ্যান্ড সাইন আপ করা খুবই সহজ। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে আপনি কয়েক সেকেন্ডেই সাইন আপ করতে পারবেন। অ্যান্ড অফকোর্স এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আমি প্রতি সপ্তাহেই পোস্ট করি, আরও অনেক ধরনের টপিক আমি কভার করি, সো সেসব কিছু দেখতেও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।